সহমর্মী হওয়া। হয়তো আপনার টিমের কেউ এখন খুব স্ট্রাগল করতেছে, হয় তার পার্সোনাল ম্যাটারে, ফ্যামিলি ম্যাটারে, বাবা মা অসুস্থ হতে পারে। তখন যদি আপনি তার প্রতি এমপ্যাথেটিক না হন, তার হয়তো একটু আগে বেরিয়ে যাওয়া লাগতে পারে বা একটু আসতে দেরি হতে পারে, দু একদিন ছুটি নেওয়া লাগতে পারে। এখন আপনি যদি সিনিয়রের কাছে তার নামে বিভিন্ন কমপ্লেন করতে থাকেন, সে তো আসলে ইচ্ছা করে করতেছে না, সে পরিস্থিতির শিকার। তখন যেটা হবে, এই পরিস্থিতি যখন আপনি পড়বেন, তখন হি অর শি উইল নট হেল্প ইউ। এমপ্যাথি শো করাটা খুব দরকার। অন্যের বিপদে যদি আপনি না দাঁড়ান, দিস ইজ গ্যারান্টেড আপনার বিপদেও সহজে কেউ দাঁড়াবে। আর আমাকে যে অ্যাসাইন কাজ দিবে, আমি চেষ্টা করবো সবসময় ডেডলাইনের মধ্যে করার জন্য। আর ডেডলাইনের মধ্যে যদি সম্ভব না হয়, সিনিয়রকে এক্সপ্লেইন করা, তার কাছে গাইডেন্স চাওয়া, টাইমটা এক্সটেন্ড করে নেওয়া, এটা আগে থেকে করতে হবে। একদম শেষ মুহূর্তে যে বলাটা ঠিক হবে না। আর সব সময় একটা কথা বলা হয়, মানুষ তার স্বপ্নের সমান বড়। তাকে অনেক বড় স্বপ্ন দেখতে হবে। আপনি স্বপ্ন দেখবেন যে আমি আর্টিকেলশিপের মধ্যে সিএ পাস করবই, এরকম ডিটারমিনেশন যদি আপনার থাকে, আপনি দেখবেন যে কমপক্ষে সেকেন্ড লেভেল হয়ে গেছে। কিন্তু আপনি যদি এরকম রিল্যাক্সড ভাব থাকে, আরে আর্টিকেলশিপের মধ্যে সার্টিফিকেট লেভেল বা প্রফেশনাল লেভেল যদি হয়, তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে যেটা হবে, দেখবেন যে সার্টিফিকেট লেভেল বা প্রফেশনাল লেভেলে শেষ হচ্ছে না। তো এই জন্য সবসময় বেঞ্চমার্ক বা গোল অনেক উপরে সেট করতে হয় এবং সেটা অ্যাচিভ করার জন্য চেষ্টা করতে হবে। তাহলেই কিন্তু শর্টেস্ট পসিবল টাইমের মধ্যে ভালো কিছু করা সম্ভব। লেকচারটা ওই চ্যাট বক্সে দেই নাই না, যদিও এটা ফর্মাল লেকচার না, তারপর আমি দিয়ে দিচ্ছি। এই রিপ্রেজেন্টেটিভ কেউ বলেন চ্যাট বক্সে গিয়েছে? আমি যে স্লাইড গুলো দেখাচ্ছি, ওটা কি চ্যাট বক্সে গিয়েছে আপনাদের? তাহলে ওইটা ডাউনলোড করে আপনাদের ইসের গ্রুপে দিয়ে দিয়েন, হোয়াটসঅ্যাপ গ্রুপে। অ্যাডমিনিস্ট্রেশন অফ এ সিএ ফার্ম, একটা সিএ ফার্ম কিভাবে চলে, সব সময় আপনার ইনচার্জ সুপারভাইজার বা ম্যানেজার যেটা বলবে তার ইনস্ট্রাকশন ফলো করবে, যেটাকে আমরা চেন অফ কমান্ড বলি। এই জিনিসটা সিএ ফার্মে কিন্তু খুব মেনে চলা হয়। কারণ হচ্ছে এটা একটা ফর্মাল অর্গানাইজেশন না যে এইচআর ডিপার্টমেন্ট আছে, অ্যাডমিন ডিপার্টমেন্ট আছে, সব ধরনের ডিপার্টমেন্ট এরকম না। তো পার্টনারকে আসলে কাউকে না কাউকে রিলাই করতে হয়। তো সে কি করে, সিনিয়রের কথা রিলাই করে। সবসময় যে সিনিয়র সঠিক থাকে বা সত্য কথা বলে সেটা কিন্তু না, বাট তারপরও তাকে সিনিয়রের উপর রিলাই করা ছাড়া কোনো উপায় থাকে না। এই জন্য নিয়ম হচ্ছে, সিনিয়রের সঙ্গে কনস্ট্রাকটিভ বার্গেনিং করবেন, সিনিয়রের সঙ্গে সহজে তার সঙ্গে লাগতে যাবেন না, এটা ঠিক না। পার্টিসিপেট ইন কনস্ট্রাকটিভ ডিসকাশন, তার সঙ্গে সে যদি ভুল বলে, খুব সুন্দর করে বলেন যে ভাই আমার এরকম মনে হচ্ছে, ইউ মে থিঙ্ক অফ ইট। তখন ওদের সে যে ও আচ্ছা আচ্ছা জিনিসটা তো এরকম। কিন্তু আপনি যদি বলেন আরে ভাই আপনি কি বলেন, সিনিয়র হয়ে এরকম ভুল বলে নাকি কেউ, তাহলে তো সে একেবারে আপনার উপরে চড়াও করবে, মানে আপনি তাকে সরাসরি অপমান করে বসলেন। ডোন্ট ডু দ্যাট। এটা আপনাকেও কেউ করলে আপনারও ভালো লাগবে না। ওইটাই পরে বলা আছে, অ্যারোগেন্স অর ডিসরেসপেক্ট ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল। এটা কোথাও অ্যাকসেপ্টেবল না। Be humble and empathetic to the team members. Always keep in mind. আপনি যত টিমের প্রতি হাম্বল এবং এমপ্যাথেটিক হবেন, দেখবেন যে আপনি টিমের কাছে তত জনপ্রিয় হবেন, তত আপনাকে সবাই ভালো বলবে। বাট এইটা তার অর্থ আমি এটা বলছি না যে আপনি আপনার সক্রিয়তা বিকিয়ে দেন, আপনার একদম মেরুদণ্ড নষ্ট করে তাদের সব কথা একেবারে জি স্যার করে বা জি ভাই করে মেনে নেন, সেটা আমি বলিনি। Being punctual at office, meeting and reporting. টাইম মতো অফিসে আসবো। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবেন,
আপনার কাছে মনে হতে পারে যে স্যার আমি তো টাইম মতো অফিসে আসছি, তো আমি টাইম মতোই তো, তাহলে আমার আই হ্যাভ রাইট টু গো আউট টাইমলি। অবশ্যই। কিন্তু আপনি যদি কাজ শিখতে চান, ফার্ম থেকে ভালো মতো কাজ শিখতে চান, অনেক কিছু জানতে বুঝতে চান, তাহলে ঘড়ি ধরে কাজ করলে কখনো কাজ শিখতে পারবেন। সো আপনাকে কি করতে হবে? আপনাকে যখন ওভারস্টে করার ওভারস্টে করতে হবে, যখন রিপোর্টের ডেডলাইন থাকবে তখন আমরা রাত 10টা 12টা 1টা পর্যন্ত কাজ করি। সো সেই ধরনের প্রেশার নেওয়ার মেন্টালিটি আপনার থাকতে হবে। কারোর সঙ্গে মিটিং এর কমিটমেন্ট করলে টাইমলি পৌঁছানোর চেষ্টা করবেন। রিপোর্টিং এর ডেডলাইন থাকলে সেটা আমরা মিট করার চেষ্টা করব। না পারলে ক্লায়েন্ট যদি আমাকে অসহযোগিতা করে থাকে, কোনো জিনিস দিতে দেরি করে থাকে, সেটা আমি তাকে এক্সপ্লেইন করব, এবং বা আর কোনো ব্যারিয়ার যদি থাকে সেটা আমি তাকে বুঝিয়ে বলে তার কাছ থেকে সময় নিব। এবং এই জন্য নিয়ম হচ্ছে শুরু থেকে একটা টাইমলাইন সেট করা এবং টাইম টু টাইম ওটাকে রিভাইজ করা। আপনি যদি ফার্মে কোনো ইরেগুলারিটি বা রং ডুইং করেন, তাহলে কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশনের সম্মুখীন হতে পারেন। আপনাকে শোকজ দিতে পারে, ওয়ার্নিং লেটার দিতে পারে, এবং এগুলো সব আপনার ফাইলে যোগ হবে। এটা শুধু ফার্মে না, আপনি চাকরি করতে যাও যদি এই কাজ করেন, আপনার পার্সোনাল ফাইলে এগুলো ঢুকে যাবে। সেইগুলো খুব হিসাব করে করতে হবে। ফার্মের পলিসি থাকবে স্টাডি লিভের জন্য। সো সেই পলিসি অনুযায়ী ফার্স্ট অ্যাটেম্পটে কেমন, সেকেন্ড অ্যাটেম্পটে কেমন, থার্ড অ্যাটেম্পটে কেমন, এরকম বিভিন্ন অ্যাটেম্পটের জন্য আপনার স্টাডি লিভ থাকবে। সো ফার্মের পলিসি অনুযায়ী আপনি সেই স্টাডি লিভ এনজয় করবেন। আদার যে লিভ, মেডিকেল বা ক্যাজুয়াল লিভ, সেটা আপনি রিকোয়ারমেন্ট অনুযায়ী নেবেন। তবে বেটার হচ্ছে এই যে আদার যে লিভ গুলা, মেডিকেল বা ক্যাজুয়াল লিভ, যত পারেন কম নেবেন। ওই ছুটিগুলো জমিয়ে পরীক্ষার সময় সিনিয়রকে ম্যানেজ করে বা সিনিয়রকে কনভিন্স করে চেষ্টা করবেন পরীক্ষার সময় একটু বেশি ছুটি নিতে। যেমন আমার ফার্ম শুক্র শনিবার বন্ধ। তো শুক্র শনিবার বন্ধ থাকলে যেটা হয়, আপনি যদি সানডে বা থার্সডে ছুটি নেন, তাহলে টানা 3 দিন ছুটি পড়ে যায়। এটা খুব হাইলি ডিসকারেজ করা হয়। যেমন আমি যে ব্যাংকে জব করতাম, সেখানে একেবারে মাইনরলি দেখা হতো কে রবিবারে এবং বৃহস্পতিবারে ছুটি নিচ্ছে। এটা কিন্তু উচিত না। আপনি সামনেই 2 দিন ছুটি পড়ে আছে, অথচ আপনি প্রয়োজন হলে নিতে হবে, আমার ফ্যামিলিতে কোনো ক্রাইসিস হয়েছে, অথবা ট্রুলি আমি সিক, আমার পক্ষে অফিসে যাওয়া সম্ভব না, সেরকম হলে ঠিক আছে। কিন্তু একদম খুব জেনুইন কেস ছাড়া বিনা কারণে থার্সডে বা সানডেতে ছুটি নিয়ে নিজের ইমেজটা নষ্ট করা যাবে না, সিনিয়রের কাছে না পার্টনারের কাছে। সো এই জন্য বললাম যে ট্রাই টু অ্যাভয়েড টেকিং লিভ অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল। কেন? এটাকে প্রিজার্ভ করতে হবে স্টাডি লিভের জন্য। সিলি রিজনে ডে অফ নেবেন না। আজকে মনে হলো সকালে উঠে ভালো লাগছে না, সো অফিসে যাব না, ফার্মে যাব না, ডোন্ট ডু দ্যাট। এই কাজ করা যাবে না। ডোন্ট লিভ অফিস আর্লি ফর ইম্যাটেরিয়াল ইস্যুস। কোনো কারণ নাই, আপনি 2 ঘন্টা আগে অফিস থেকে বেরিয়ে নিয়েছেন, ডোন্ট ডু দ্যাট। এটা অনেক সময় সিনিয়ররা মার্ক করে, আপনাকে হয়তো বলতেছে না কিন্তু মার্ক করে। হ্যাঁ, আপনার ফ্যামিলি ইমার্জেন্সি আছে, অথবা ফার্মের কোনো আইসিএবির কোনো কাজ আছে, ইমার্জেন্সি আছে, তো সের জন্য আপনি যেতেই পারেন উইথ জাস্টিফিকেশন। আদারওয়াইজ ইম্যাটেরিয়াল রিজনে আপনি যদি ফার্ম এভাবে লিভ করেন, যখন ম্যাটেরিয়াল রিজনে যখন আপনার রুলই লাগবে, তখন দেখবে যে সিনিয়র বেঁকে বসছে, তো এটা তো তোমার হ্যাবিট, তুমি তো এরকম ট্রাই করো, তখন জেনুইন কেসে ছুটি করো। এবার ড্রেস কোডের কথা যদি বলি, প্রথমে ছেলেদের কথা। ভিজিবল আন্ডার গার্মেন্টস, এমন শার্ট পরবেন না যে এত পাতলা শার্ট পরা উচিত না যে ভিতরের স্যান্ডো গেঞ্জি যেটা আমরা বলি, বা ভিতরের আন্ডার গার্মেন্টস দেখা যায়। ফ্লিপ ফ্লপস, স্যান্ডেল পরা যাবে না, সেটা হচ্ছে আমরা স্যান্ডেল যেটাই হোক না কেন, অলওয়েজ আপনার শু পরা উচিত, কেটসও পরা উচিত না। হ্যাঁ, আপনি ফ্যাক্টরি ভিজিটে যাচ্ছেন, বাইরে কোথাও যাচ্ছেন, তখন আপনি কেটস পরে ক্যাজুয়াল ড্রেসে যেতে পারেন। লো রাইজ ট্রাউজার্স, হ্যাঁ আমাদের ধর্মীয় কারণে আমরা টাকনোর উপরে কাপড় পরার কথা বলি, সেটা ঠিক আছে, কিন্তু আরো অনেক বেশি উঠানো সেটা ঠিক না। ওভারলি রিপড জিন্স, জিন্সের প্যান্ট পরে অফিস করা উচিত না। হ্যাঁ, আপনি নর্মাল প্যান্ট পরবেন, মাঝে মধ্যে গ্যাবার্ডিনের প্যান্ট পরতে পারেন, এখন অনেক সুন্দর সুন্দর গ্যাবার্ডিনের প্যান্ট পাওয়া যায়, যেমন আমি নিজেও পরি।
দ্যাট ক্যান বি অ্যাকসেপ্টেবল। জিন্স এর প্যান্ট পরে অফিস করা ঠিক না। মেয়েদের জন্য একই কথা, ভিজিবল আন্ডারগার্মেন্টস, ওভারলি হাই হিলস, খুব উঁচু হাই হিল পরা উচিত না। আপনাকে পাবলিক ট্রান্সপোর্টে উঠতে হতে পারে, বিভিন্ন জায়গায় যেতে হতে পারে। সো যেটাতে যে জুতা বা স্যান্ডেলে আপনি খুব কমফোর্ট ফিল করবেন সেটা পরা উচিত। যেমন আপনারা আর একটা জিনিস পড়েন পেন্সিল হিল, এটা যে মেয়েরা কিভাবে পড়ে, পড়তে পড়তে আপনাদের অভ্যাস হয়ে যায়, এটা আমি চিন্তাও করতে পারি না যে পুরো হাঁটে কিভাবে। সো সবসময় কমফোর্টেবল জুতা পরবেন। ডোন্ট গো ওভারবোর্ড উইথ মেকআপ। হ্যাঁ, টুকটাক একটু সাজার দরকার আছে বা সাজা উচিত, কিন্তু এমন ভাবে সাজা উচিত না যেমন ওই যে যারা মেকআপ করে অভিনয় করে এইরকম স্টাইলে যদি আপনি সাজুগুজু করেন, এটা আবার চোখে পড়ার মতো। ওটা করতে কিন্তু সময়েরও প্রয়োজন আছে। সো ডোন্ট ডু দ্যাট। হেলদি ফুড খাওয়া উচিত। আপনারা তো এখন একেবারে ইয়াং, আমি 40 ক্রস করে গেছি, অনেক কিছুর সঙ্গে ডায়াবেটিসও মোটামুটি ডায়াবেটিসের আর্লি স্টেজ আর কি, মানে দরজা দিয়ে ঢুকছি আর কি যেটা বলা। সো আমরা এখন বুঝি যে এটা কত গুরুত্বপূর্ণ। সো হেলদি ফুড খাওয়া উচিত, ব্যাড হ্যাবিট গুলো ত্যাগ করা উচিত। যখনই খারাপ লাগবে, আপনার খারাপ লাগতেছে, দুইটা জিনিস করবেন অলওয়েজ, ব্লাড প্রেশার আর ব্লাড সুগার, এই দুইটা জিনিস চেক করবেন সবার আগে। যে আপনি খারাপ ফিল করতেছেন, দেখবেন যে আপনার প্রেশারটা ঠিক আছে কিনা, ব্লাড সুগারটা ঠিক আছে কিনা। অবহেলা করা যাবে না। মাঝে মাঝে যে সিবিসি, লিপিড প্রোফাইল, ইউরিক অ্যাসিড, ক্রিটিনিন, এগুলো আপনাদের এখনই দরকার নাই। বাট আমি যেটা বললাম, এই যে ব্লাড প্রেশার, ব্লাড সুগার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকে জানেই না তার হাই লো প্রেশার আছে কিনা, অনেকে জানেই না তার ডায়াবেটিস হয়ে বসে আছে। সেই জিনিসগুলো খেয়াল রাখবেন। আমি যখন ক্লায়েন্টের সঙ্গে কনভারসেশন করব, কমিউনিকেশন করব, সেটা হতে পারে ভার্বাল কমিউনিকেশন, সেটা হতে পারে ইমেইলের মাধ্যমে কমিউনিকেশন, সেটা হতে পারে রিপোর্টের মাধ্যমে কমিউনিকেশন। এখানে যখন আমি ওয়ার্ড গুলো চুজ করব, বি ভেরি কেয়ারফুল। নন প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ বা নন প্রফেশনাল ওয়ার্ডিং ইউজ করা যাবে না। বি হাম্বল এন্ড প্রফেশনাল এট অল টাইম। আপনি ক্লায়েন্টে কাজ করতে গিয়ে একটা অবজারভেশন পেলেন, যে বলেন আরে ভাই আপনারা কি কাজ করেন, খালি ভুল করেন, এইভাবে রিয়াকশন দেখানো যাবে না। আপনি যে বলবেন আই হ্যাভ শেয়ারিং উইথ ইউ, আপনার সঙ্গে আমার একটা জিনিস শেয়ার করার আছে, একটু দেখেন তো ভাই জিনিসটা। ও নিজে বলবে যে ভাই এটা একটা অবজারভেশন, এটা আমাদের ভুল হয়েছে। অথবা বলবেন আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ইট, প্লিজ হেল্প মি, আমি এটা বুঝতে পারছি না, আমাকে একটু সাহায্য করেন। এগুলো হচ্ছে কথা বলার ধরন, টেকনিক। কঠিন করে বলার দরকার কি? আপনার যদি কাজ হয়, খুব সহজ ভাবে ঠান্ডা মাথায় আস্তে করে একটা কথা বলে যদি যে বেনিফিট আপনি পাবেন, তো সেই বেনিফিট, সেম বেনিফিট পাওয়ার জন্য আপনার কর্কশ গলায় রাগান্বিত ভাবে জোরে এত শরীরের উপরে প্রেশার নিয়ে কথা বলার দরকার কোনো দরকার। লাস্ট আলোস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা শিখেছিলাম একজনের কাছ থেকে, আমি এখনো ফলো করি। একটা অর্গানাইজেশনের সবচেয়ে নেগলেক্টেড পার্সন হচ্ছে সাপোর্ট স্টাফরা। এই সাপোর্ট স্টাফদের সঙ্গে কেউ ভালো ব্যবহার করে, খুব খারাপ ব্যবহার করে। এরা আপনি অফিসে ওই ক্লায়েন্টে গেলে আপনাকে চা, কফি, বিভিন্ন সাপোর্ট, মনে করেন যে তারা লাঞ্চ করায় লাঞ্চ এনে দিবে, তারপরে আপনার প্রয়োজনে ফটোকপি করে দিবে। এই লোকগুলো মনে করেন একটা চা দিল, সুন্দর করে বলেন থ্যাংক ইউ বা ধন্যবাদ, খুব খুশি হবে। এটা আপনি তাকে টাকা দিয়েও এত খুশি করতে পারবেন। আপনার খুব ইমার্জেন্সি, আজকে ওভার স্টে করে আপনি ক্লায়েন্টে কাজ করতেছেন, রিপোর্টিং ডেডলাইন, দেখবেন যে ওই লোক ওভার স্টে করে থেকে আপনাকে হেল্প করতেছে, ওভার স্টে করে থেকে আপনার ফটোকপি গুলো করে দিচ্ছে। সেই কাজগুলো করবে। যারা এই মানুষের কাছ থেকে ভালো ব্যবহার পায় না, তারা যখন তাদের সঙ্গে যখন ভালো ব্যবহার করবে, তারা খুব আপনার জন্য পারলে জান দিয়ে দেবে, এরকম অবস্থা হয়ে যায়। আমরা আমাদের কাজের সময় পড়বো, আমরা যখন চ্যাপ্টার 2-3 এগুলো আছে, যে আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি এন্ড ইটস এনভায়রনমেন্ট। যেখানে যে কাজ করবেন, আগে ওই কাজ সম্পর্কে, ওই কাজের প্রসেস সম্পর্কে আপনাকে বুঝতে হবে, প্রত্যেকটা কাজের। এটা একদম ফান্ডামেন্টাল।
আমি একটা ক্লায়েন্টে কাজ করতে গেলাম, এই ক্লায়েন্ট কি 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 ব্যবসা করে, কিভাবে তার ক্যাশ ইনফ্লো হয়, আউটফ্লো হয়, রেভিনিউ এক্সপেন্ডিচার কিভাবে হয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিভাবে সে রেভিনিউ আর্ন করে, প্রত্যেকটা যে হেডে আমি কাজ করব সেটা সম্পর্কে আমার ক্লিয়ার ধারণা থাকতে হবে, তাহলেই আমি ভালো মতো অডিট করতে পারবো। এই জন্য একটা কথা আছে অডিটের ক্ষেত্রে, যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার অ্যাবিলিটি আমার নাই, সেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অডিট করার রাইটও আমার নেই। কারণ আমি জানি না আইডিয়ালি একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয়। তাহলে ক্লায়েন্ট যদি আমার ওই ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে বিভিন্ন ম্যানিপুলেশন করে, আমি কি ধরতে পারবো? বলেন, ম্যানিপুলেশন ধরতে পারবো? নো স্যার। ধরতে পারবো না। সো আমাকে তাহলে আগে আইডিয়া জিনিসটা জানতে হবে। সো ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অ্যাসাইন জব, আপনাকে যে জবে অ্যাসাইন করা হবে না বুঝলে বারবার জিজ্ঞেস করেন। এখন তো কত কিছু আছে, গুগল, ইউটিউব, এসব পাওয়া যায় না হেন জিনিস নাই। এই যে যেমন একটু আগে বললাম হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে হবে, মনে করেন আপনি পারেন না, আপনি ইসে যে ইউটিউবে যে সার্চ দেন, লেখেন যে হাউ টু ক্রিয়েট এ হোয়াটসঅ্যাপ গ্রুপ, দেখবেন আপনাকে একটা ভিডিও এসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সে গাইডলাইন দিয়ে দিচ্ছে। 1-2 মিনিট 3 মিনিটের একটা ভিডিও দেখে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারবেন। ডে টু ডে ওয়ার্ক প্ল্যানিং টু এনশিওর এফেক্টিভ এন্ড এফিশিয়েন্ট ইউজ অফ টাইম, প্রতিদিনের প্ল্যানিং, সকালবেলা যে সারাদিনের প্ল্যানিং করে ফেলা। সারাদিনের প্ল্যানিং করলে হবে কি, সারাদিনটা আপনি খুব ইফেক্টিভলি ইউজ করতে হবে। কিন্তু আপনি যে এক কোণা দিয়ে কাজ করা শুরু করলেন, কোনো প্ল্যান নাই, কিছু নাই, এতে যেটা হয় কাজগুলো খুব সুন্দরভাবে করা যায়, টাইমলি ডেলিভারি দেওয়া যায়, হঠাৎ করে কাজের প্রেশারের মধ্যে পড়ে যেতে হয়। আপনাকে যখন ডিরেকশন দিবে সিনিয়র বা ক্লায়েন্টের কাছে যখন শুনবেন খুব সুন্দর করে, মানুষ যখন কেউ যখন কিছু বলে না, তার কথার মধ্যে বারবার কথা বলতে হয়, আগে তার কথা শুনতে হয় সুন্দর করে, কারণ তা নাহলে তার কথার ফ্লো, সে যে আপনাকে কমিউনিকেট করতে চাচ্ছিল এগুলো নষ্ট হয়। সো প্রথমে সুন্দর করে শুনতে হয়, শোনার পরে আপনার কোনো জিনিস নিয়ে কনফিউশন হইলে আবার তাকে ভ্যালিডেট করার জন্য জিজ্ঞেস করেন, কোনো কিছু না বুঝতে পারলে জিজ্ঞেস করেন। কিন্তু বারবার যদি তাকে তার কথার মধ্যে থামিয়ে দেন, তাহলে তার কথার ফ্লো নষ্ট, অনেক সময় সে বিরক্ত হতে পারে, বা অনেক সময় অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনার সঙ্গে শেয়ার নাও করতে পারে। আর কোনো একটা কাজ দিলে শুরুতে নিজে ট্রাই করা উচিত, প্রথমে বলা উচিত না যে ভাই আমি এটা পারি না। আপনি আপনার নলেজ স্কিল দিয়ে গুগল, ইউটিউব যেটা বললাম, সবভাবে চেষ্টা করেন। এই চেষ্টা করলে আপনার লাভ কি, আপনি একটা জিনিস শিখতে যে আরো 5টা জিনিস শিখবেন। আর তারপরেও যখন আপনি পারবেন না, তখন বলবেন যে ভাই আমি এইভাবে এই মাধ্যমে যে ট্রাই করছিলাম, তারপরও পারছি না, আপনি আমাকে হেল্প করেন। তখন সিনিয়রও খুশি হবে যে না, ও তো ওর সম্ভাব্য যে ওয়ে ছিল, হি অর শি হ্যাজ এক্সারসাইজ দ্যাট, সে এক্সারসাইজ করেছে বাট পারছে না, সো নাও আই ক্যান হেল্প ইউ। Communicate with senior immediately for any confusion or misunderstanding. কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কনফিউশন অ্যারাইজ করলে এগুলো নিজের মধ্যে পুষে না রেখে ইমিডিয়েটলি সিনিয়রকে জানানো উচিত যে ভাই এটা তো আমার কাছে ক্লিয়ার না, বা যেটা বললেন এটা আসলে কিভাবে করব, বা এই ক্ষেত্রে আমার কি করা উচিত। রিলেট ইউর স্টাডি উইথ ইউর ওয়ার্ক, যেটা বললাম ওই যে ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে যেটা বলছি। এরপর যদি আপনাকে ইনভেন্টরি নিয়ে কাজ করতে দেয়, ইনভেন্টরি হচ্ছে IS2 পড়বেন। ক্যাশ ফ্লো নিয়ে কাজ করতে দিলে ক্যাশ ফ্লো IS7 পড়বেন। এরকম যখন যে লাইনে কাজ করতে দিবে ওই রিলেটেড IS, IFRS এবং ISA, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং, সেগুলো আপনি সুন্দর করে পড়ে ফেলবেন। জুনিয়রের কাজ সিনিয়র রিভিউ করবে, সিনিয়রকে এখানে ক্রোনোলজিক্যালি বলা হচ্ছে যে আমাদের চেন অফ কমান্ডটা, প্রথমে একদম সবার উপরে থাকে পার্টনার, তারপরে থাকে ডিরেক্টর, তারপরে থাকে ম্যানেজার, তারপর থাকে সুপারভাইজার, তারপরে থাকে জব ইনচার্জ, তারপরে থাকে অডিট সিনিয়র, এবং তারপরে থাকে অডিট জুনিয়র। ওটাই বলা হচ্ছে যে রিভিউ জুনিয়রস ওয়ার্ক বাই সিনিয়র অন ডেইলি বেসিসে, উচিত তাকে রিভিউ করা। সিনিয়র উচিত জব ইনচার্জের উচিত সিনিয়রকে ডেইলি বেসিসে রিভিউ করা। অন্তত সুপারভাইজার বা ম্যানেজারের উচিত জব ইনচার্জকে উইকলি বেসিসে রিভিউ করা। আর ম্যানেজার বা সুপারভাইজারকে ডিরেক্টরের উচিত উইকলি বা ফোর্টনাইটলি রিভিউ করা। আর ডিরেক্টরসকে পার্টনার ফোর্টনাইটলি অথবা মান্থলি রিভিউ করা। তাহলে কাজ সম্পর্কে সবাই অ্যালাইন।
রেগুলার স্টাডি করতে হবে, গ্রুপ স্টাডি করতে পারেন। ক্লিয়ার ইওর কনসেপ্ট, যেটা পড়বেন সেটা বোঝার চেষ্টা করবেন, কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবেন। ফার্স্ট কোশ্চেন পেপার যদিও আপনাদের এখানে রিভিউ করার তেমন সুযোগ নাই, যেহেতু ফার্স্ট কোশ্চেন পেপার আমরা মাঝখানে একটা অডিট কোর্ট অফ স্টাডিজের মিটিং হয়েছে, সেখানেও আমরা বলেছিলাম, কারণ এইগুলো একটা কোশ্চেন পুল তো কম্পিউটারের মধ্যে দেওয়া থাকে, সো এই কোশ্চেন গুলো আসলে আইসিবি শেয়ার করতে চায় না, কারণ এটা শেয়ার করলেই ওইখান থেকে দেখা গেল হুবহু কোশ্চেন কমন পড়ে যেতে পারে। গুড হ্যাবিট নিয়ে আগেও বলেছি, সিলি ম্যাটারে ছুটি নেওয়া উচিত না। বি কশাস ফর ইউজিং সোশ্যাল মিডিয়া, এটা নিয়েও কিন্তু একটু বলার চেষ্টা করেছিলাম। সোশ্যাল মিডিয়াতেও আমি কিভাবে কি কমিউনিকেশন করব, কি করব, সেটার ব্যাপারেও আমার নিজের উপরে কনফিডেন্স বা নিজে সতর্ক থাকা উচিত। সোশ্যাল মিডিয়াতে আননেসেসারি টাইম কিল করা উচিত না। আর কেউ যদি জীবন নিয়ে হতাশা বোধ করেন বা মনে হয় যে লাইফে মোটিভেশন দরকার, তাহলে আমার এই বইটা পড়তে পারেন, সিএ জীবনের গল্প। একটা স্টুডেন্টের ছোটবেলা থেকে একদম সিএ পাস করা পর্যন্ত সবকিছু এর মধ্যে আছে। এবং এই বই নিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলি, আমাকে একদিন মেসেঞ্জারে একটা ছেলে নক করছে। ছেলেটা হচ্ছে এক সময় মনে হয় সমাপনী পরীক্ষা ছিল আপনাদের, সমাপনী পরীক্ষা সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, ক্লাস 8 এর পরীক্ষায় সে ভালো করছে, এসএসসি তে ভালো করছে, এইচএসসি তে নটরডেমে ভর্তি হয়ে সেখানেও ভালো করছে। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে এক একটা এক এক রকম। সে বুয়েটে চান্স পেয়েছে কিন্তু তার এক্সপেক্টেড সাবজেক্ট পায় নাই। পরে মেডিকেলে পরীক্ষা দিয়ে সে চান্স পেয়েছে, মেডিকেলে পরীক্ষা দিয়ে সে টাঙ্গাইল মেডিকেলে পড়ে, কিন্তু সে খুব ফ্রাস্ট্রেটেড যে আমার লাইফের ফার্স্ট যে ইচ্ছা ছিল সেটা হলো না, সে লেখাপড়া ঠিক মতো করে না। তো ওই বিভিন্ন মোটিভেশনাল বই খুঁজে খুঁজে পড়ে। সে রকমারিতে আমার এই বই দেখে, এখানে তো কমার্সের কত জিনিস আছে, সেই বই কিনে পড়ছে, পড়ে খুব মোটিভেটেড, সে এখন লেখাপড়া শুরু করছে। আমাকে মেসেঞ্জারে নক করছে যে স্যার আপনার এই বই পড়ে আমি খুব মোটিভেটেড, আমি লেখাপড়া শুরু করছি, আমি আমার লেখাপড়া শেষ করে আপনার সঙ্গে ঢাকায় দেখা করতে আসতে চাই, আপনি আমাকে একদিন একটু দেখা করার সুযোগ দিবেন। আমার মনে হয়েছে যে আমার বই লেখা সার্থক, মানে আমার একটা বই, এবং বই যদি একজন মানুষের জীবনও চেঞ্জ করে, তাই মনে করি সেটা দ্যাট ইজ এনাফ ফর মি। তো ছেলেটার কথা আমার খুবই ভালো লেগেছে, এবং সে অনেককে রেফার করছে, অনেকে কিনে দিয়েছে এই বই। আপনারা লেটেস্ট যে ভার্সনটা আমার পাঞ্জেরি থেকে এসেছে, পাঞ্জেরির পিবিএস অনলাইন বুকশপেও পাওয়া যায়, প্লাস রকমারিতেও পাওয়া যায়। এরপরে যে বইটা সিএ কেন পড়বো, যারা এখনো সিএ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে, সিএ পড়া উচিত কিনা বা সিএ পড়বো কিনা, তাদের জন্য এই বই। আপনারা যেহেতু অলরেডি চলে আসছেন, তারপরে যদি মনে করেন যে সিএ পড়লে আসলে কি হবে, সিএ সম্পর্কে আরো অনেক কিছু জানতে চাই, তাহলে এই বইটা পড়তে পারেন, সিএ কেন পড়বো। আমার এই বই পড়ে অনেক স্টুডেন্ট সিএ পড়তে আসছে। তো অনেক স্টুডেন্ট যেহেতু সিএ পড়তে আসছে, তারপরে আমার একদিন মনে হলো, আমার একটা অব্লিগেশন চলে আসলো যে যারা সিএ পড়তে আসছে এরা কিভাবে সিএ পড়বে এই সম্পর্কে মনে হয় এদেরকে একটু ধারণা দেওয়া উচিত। আমার এই বইটা সব থেকে বেশি চলে বা বেশি বিক্রি হয়েছে আর কি, যে সিএ কিভাবে পড়বো। এখানে একদম আপনার জীবনের লক্ষ্য ঠিক করা থেকে শুরু করে সিএ ফার্ম নির্বাচন, বাসস্থান নির্বাচন, আর্টিকেলশিপের কি কাজের সঙ্গে পড়াকে সম্পৃক্ত করা, সিএ ইনস্টিটিউটের যে কোচিং ক্লাস করছেন আপনারা, 3টা লেভেলের লেখাপড়া, একদম সবকিছু এখানে কভার করা আছে। এখান থেকে আপনি পড়ে নোট করে করে অনেক কিছু আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারবেন। তবে আমার রিকোয়েস্ট হচ্ছে এই বইগুলোর দাম খুবই কম, এখান থেকে আমার তেমন খুব একটা বেনিফিটই নাই, বাট যেহেতু প্রকাশক অনেক কষ্ট করে করেছে, মাঝখানে একটা স্টুডেন্ট এই বইয়ের স্ক্যান করে করে ফেলছিল, তার নামে তো মামলা করবেই, রাজশাহী ইউনিভার্সিটির একটা ছেলে, তাকেও তো অনেক হুমকি ধমক টমক দেওয়া হলো, পরে অনেক কষ্ট করে প্রকাশককে থামানো হলো। আমার স্টুডেন্ট আইসিবি পারলে তার ক্যান্সেল করে দেয়, খুব খারাপ অবস্থা। সো ডোন্ট ডু দ্যাট। একটা বই, এ বইয়ের যে দাম মনে হয় ডিসকাউন্ট বা যে কমিশন দেয় 20-25%, তারপরে হয়তো 180 বা 200 টাকা দাম। তো আমরা তো এখন সারা মাসে মোবাইল ডাটাই কিনি 300-400 টাকার,
সো লাগলে কিনবেন, না হলে কোনো দরকার নাই, বাট ক্রাইম করবেন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। এরপরে মানে প্রথম 3টা বই তো স্টুডেন্টের জন্য লেখা, অনেকে ক্যারিয়ার হিসেবে সিএ কি এটা জানতে চাই। লাস্ট বই মেলাতে 2024 সালের বই মেলাতে আমার এই বইটা আসছে, ক্যারিয়ার ইন সিএ। পুরো সিএ প্রফেশনের ইতিহাস থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে সিএদের কি অবস্থা, সিএদের কর্মক্ষেত্র কেমন, এগুলো মিলে ডিটেল বলা আছে। এতক্ষণ আমরা অনেক কিছু দেখলাম, অনেক কিছু বললাম, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, জীবনে সফল হওয়ার কোনো শর্টকাট, কোনো ফর্মুলা বা টেকনিক নাই। আর আপনি এই যে লেখাপড়া করবেন, সিএ পড়বেন বা এরপরে চাকরি বাকরি করবেন, আপনাকে সবসময় পিপল নিয়ে ডিল করতে হবে, সবটাকে মানুষ হ্যান্ডেল করা শিখতে হবে। আমি নিজে খুব একটা ভালো পারি না, আর এটা খুব দরকার। হাউ টু হ্যান্ডেল উইথ পিপল, হাউ টু ডিল উইথ পিপল, এটা খুব দরকার, খুব দরকার। মানুষের সঙ্গে বেশি বেশি মিশবেন, মানুষ সম্পর্কে, মানুষের সাইকোলজি বোঝার চেষ্টা করবেন। লার্ন দ্য আর্ট অফ কমিউনিকেশন, কথা বলার ক্ষেত্রে, ইমেল লেখার ক্ষেত্রে, একটা মেসেজ লেখার ক্ষেত্রে, একটা রিপোর্ট লেখার ক্ষেত্রে কখনোই কোনো কিছু ক্যাজুয়ালি নিবেন না। সবগুলো গুছিয়ে সুন্দর করে একবার সেন্ড করার আগে 2-1 বার রিভিউ করে নেবেন কোনো ভুল হচ্ছে কিনা, তাহলে দেখবেন যে আপনার সবকিছুই অনেক সুন্দর হচ্ছে। শর্টকাটে জ্ঞান অর্জন করার একটা টেকনিক আমি খালি স্টুডেন্টদের বলি, নিজেও এখন সময় পাই না, এত ব্যস্ত থাকি। রিড দ্য অটোবায়োগ্রাফি অফ সাকসেসফুল পারসন, যারা সাকসেসফুল জীবনে সফল হয়েছে তাদের নিজেদের হাতে লেখা অটোবায়োগ্রাফি। যেমন আমাদের পাশের দেশ এপিজে আব্দুল কালাম, ওনার নিজের লেখা কিছু বই আছে, আমি কিছু পড়েছি। এইসব বই থেকে আপনি ইনভ্যালুয়েবল গাইডেন্স পাবেন, অমূল্য গাইডেন্স পাবেন, যেগুলো তো সে তার বাস্তব জীবনে ফেস করে পেয়েছে। এই শিক্ষার উপরে কোনো শিক্ষা নেই। তো এই জিনিসগুলো যারা শেখার চেষ্টা করবেন, বিভিন্ন সুন্দর সুন্দর অটোবায়োগ্রাফি পড়তে পারেন। তো এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। And then thank you. আজকের পরে আমরা জেনারেল কোশ্চেন আর নিব না, ঠিক আছে? আমাদের ক্লাস ছিল 10টা পর্যন্ত, প্রথম ক্লাস, আমরা অত দূর যাব না। নেক্সট ক্লাস থেকে আমাদের চ্যাপ্টার 1 থেকে লেখাপড়া শুরু হয়ে যাবে, সো গেট রেডি ফর দ্যাট। আর কারো মনে কোনো প্রশ্ন আছে? স্যার আমাদের ক্লাস যে থেকেই একজন হাত উঁচু করছে দেখি, তামান্না আক্তার তনু। হ্যাঁ তামান্না বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন ছিল একটু স্কলারশিপ নিয়ে। মোটামুটি সবগুলো প্রশ্নের উত্তরে পেয়েছি, মানে স্কলারশিপের ব্যাপারটা, বা ওই যে আমাদের একটা আছে যে মানে সুদবিহীন লোন, যেটা স্টাডি লোন। জি জি জি, এই দুটো বিষয়ে যদি একটু বলতেন স্যার, ধন্যবাদ। আইসিবি থেকে এখন অনেকগুলো স্কলারশিপ আছে, প্রায় 10-15টা স্কলারশিপ আছে। প্রত্যেক স্কলারশিপের বিভিন্ন নিয়োগ বা গাইডলাইন আছে বা কর যে হাসনা, এগুলো আসলে নর্মালি প্রথমে তো আগে মেধা দেখা হয়, ম্যারিটোরিয়াস স্টুডেন্টের দেওয়া হয়, প্লাস ম্যারিটোরিয়াস স্টুডেন্ট বাট নিডি তাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়, এবং যথেষ্ট ফেয়ারলি এগুলো করা হয় আমি যতটুকু জানি। এখানে কোনো বায়াসের আশ্রয় নেওয়া হয় না। আর কর্জি হাসানা যেটা হচ্ছে, এটা আপনি একদম সুদবিহীন লোন, আপনাকে কোনো সুদ দিতে হবে না, যে টাকা শুধু এটা নিবেন, এবং এটা মনে হয় তাও আপনি যখন আর্ন করবেন বা চাকরি জীবনে যাবেন তখন মনে হয় আপনাকে শোধ করতে হবে। এগুলো সার্কুলার দেয়, যখন সার্কুলার দেয় ফার্মে আসবেন, ওই চারিদিকে আইসিএবি বা বিভিন্ন দিকে নজর রাখতে হবে কখন সার্কুলার গুলো আসে, আইসিএবি নোটিশ বোর্ড নিয়মিত ফলো করতে হবে। সো তারপরে ওই অনুযায়ী সার্কুলার দিলে বা বিভিন্ন সিএ ফার্মেও পাঠানো হয়, সিএ ফার্মেও আপনি যে ফার্মে থাকবেন সে ফার্মের নোটিশ বোর্ড দেখবেন, সেখান থেকে যে এগুলো সম্পর্কে জানতে পারবেন, এবং তখন টাইমলি অ্যাপ্লাই করলে এরপরে যদি আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী হন আপনি পেয়ে যাবেন। যেমন আমাদের সময় আমি একটা স্কলারশিপ রেজাল্টের ভিত্তিতে দিয়েছিল, আমরা যারা সিএ পড়তে আসি আমাদের ইউনিভার্সিটি থেকে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং থেকে, আমার রেজাল্ট প্রায় সবচেয়ে ভালো ছিল। তো ওই সময় 48,000 টাকা, এখন তো 48,000 টাকার টাকাই মনে হয় না, কিন্তু ওই সময় 48,000 টাকা 2006 সালে অনেক টাকা। সো 48,000 টাকা দুই মানে মাসবরা দিয়েছিল এমনি, সেকেন্ডটা দিল, শর্ত হচ্ছে একবারে P1 পাস করতে হবে।
ভাইয়া পিওন পাস করলে পরেরটা পাবো। পিওন পাওয়ার অভিজ্ঞতা আমার আছে, সো আমি বলছিলাম এরপরে আমি আর কিছু জানি না, তো যথেষ্ট ফেয়ারলি এগুলো দেওয়ার চেষ্টা করা হয়। ঠিক আছে তনু? জি ধন্যবাদ স্যার। ওকে, আর কে যেন কথা বলার চেষ্টা করতেছিল? স্যার আমাদের ক্লাস ডিউরেশন 3 ঘন্টাই হবে স্যার সবসময়। হ্যাঁ, এটা আসলে আমাকে যদি বলেন আমি প্র্যাকটিক্যালি সাপোর্ট করি না, এটা আসলে দুইজন টিচারকে 1.5 ঘন্টা করে দেওয়া উচিত। এখন ওই একসঙ্গে একজনকেই 3 ঘন্টা ক্লাস দেয়, বাট আমরা যেটা করবো আজকে যেটা করি নাই, আমরা ক্লাসের মাঝখানে একটা ব্রেক দিব। ঠিক আছে, নর্মালি এসে না আমাদের সময় একটা ব্রেক দিতাম, আজকে যেহেতু আমরা ওইভাবে পড়ছি না, ফার্স্ট ক্লাস আগে ছেড়ে দিব আপনাদেরকে, এই জন্য আসলে ব্রেক দেই নাই। ব্রেক দিব, বাট একদম আমরা ধরে ধরে একেবারে 3 ঘন্টা পড়াবো না, কারণ টানা 3 ঘন্টা পড়ালে আমি 1-2 চ্যাপ্টারই শেষ করে ফেলতে পারবো, এটা আসলে আপনারা নিতেও পারবেন। সো এই জন্য আসলে এখানে কিছু সময় নষ্ট হয়, বা কিছু পুরো সময়টা ইউটিলাইজড হয় না। কিন্তু ওই সবাই প্রিফার করে, টিচারও প্রিফার করে যে আমাকে একসাথে 2টা ক্লাস আমার নেওয়া হয়ে গেল। আর আমাকে যদি পার্সোনালি বলেন, আমি মনে করি 1.5 ঘন্টা করে 2জন টিচারের ক্লাস নেওয়া উচিত, যদিও আইসিএবি তে প্র্যাকটিসটা করা হয় না। ঠিক আছে? থ্যাংক ইউ। স্যার আমাদের এই সাবজেক্টটা পড়ার জন্য আমরা কতদিন সময় পাবো, মানে পরীক্ষা ঠিক কতদিন পর হবে? পরীক্ষা তো জানি না, 4বার পরীক্ষা হয়। নেক্সট পরীক্ষা কি মার্চে নাকি? মার্চে মনে হয়। জি স্যার। মনে হয় এরকম হয়, মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর, তাই না? হ্যাঁ স্যার, মার্চ এপ্রিল সেশনস। ও আচ্ছা আচ্ছা, মার্চের দিকে হবে। ওকে স্যার আমাদেরকে একটা মেইল করেছে, ওখানে কোর্স ডিউরেশন আছে মোটামুটি 27/2 পর্যন্ত। ওই তো, তাহলে মার্চে পরীক্ষা হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। যার যার জানা আছে আজকে আমরা জেনে নেই, নেক্সট দিন কিন্তু মানে এটা আমি ক্লাস নিতে পারতাম, এটা করি হচ্ছে আসলে আপনাদের এই বেনিফিটের জন্য, কারণ অনেকের অনেক কিছু জানার ইচ্ছা থাকে, তো যেটা আমরা অন্য ক্লাসের মধ্যে বলতে পারি না। এই জন্য আমি ফার্স্ট ক্লাসটা আপনাদের জন্য এইভাবেই করে করে আসছি গত কয়েকটা ব্যাচের সঙ্গে, যাতে আপনারা জানতে পারেন আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হচ্ছে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট স্যার। এখন আমি হচ্ছে প্রি আর্টিকেলশিপে ভর্তি হয়েছি স্যার। আসলে কি আমার এমবিএ করে যাওয়া ভালো হবে কি পারবে, নাকি স্যার বিবিএ কমপ্লিট ফাইনাল ইয়ার তো আর একটা সেমিস্টার আছে? এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো যেহেতু প্রি আর্টিকেলশিপের সুযোগ আছে, তো এমবিএটা করে আসাই ভালো, একটা ডিগ্রি রেখে না আসাই ভালো, মানে যদি আমাকে জিজ্ঞাসা করেন। মানে আপনি যদি সিএ পড়তে চান, আপনি বিবিএ করে আসতে পারেন, কোনো সমস্যা নেই। প্রশ্নটা মানে সিএ যেহেতু করতেছি স্যার, তাহলে এমবিএটা কতটুকু ম্যান্ডেটরি আসলে? দেখেন, এমবিএটা অবশ্যই ম্যান্ডেটরি না। আমার আমার এলাকার যে বড় ভাই, উনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আমার বলি সবচেয়ে ইয়াংগেস্ট এমডি, উনি এবার ইয়ে থেকে সিইও অফ দ্য ইয়ারও হয়েছে। সে কিন্তু এমবিএ করে না, বিবিএ করে আসছিলেন। তখন তো আমাদের ওই যে অনেক রেস্ট্রিকশন ছিল, উনি একটু তাড়াতাড়ি আসার জন্য উনি বিবিএ করে আসছিলেন। আমার 3 ব্যাচ সিনিয়র বড় ভাই, উনি লাইফে অনেক কিছু অ্যাচিভ করছেন বা এখনো করে যাচ্ছেন। এখন কথা হচ্ছে কি, আপনি এমবিএ করাটা খুব গুরুত্বপূর্ণ না। আবার এরকম গল্প আছে, আমরা দেখেছি কর্পোরেটে, মনে করেন আপনি আর একজন সেকেন্ড ইয়ারে আছেন, আপনাদের সিএফও চলে গেল, অন্য কোথাও চলে গেল, ইভেন মারাই গেল মনে করেন। এখন আপনাদের 2জন থেকে একজনকে বানাবে সিএফও, পজিশন তো একটা। এখন দেখা গেল আপনিও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সেও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, একই সঙ্গে পাস করছে, আপনিও বিবিএ করা, সেও বিবিএ করা, মানে আপনাদের মধ্যে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, 2জনের পারফরমেন্সও একই রকম। এবার দেখলো যে তার একটা মাস্টার্স আছে, এমবিএ আছে, আপনার নাই। এইরকম কিছু মুহূর্তে যায়, তখন কিন্তু এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সবসময় হবে আমি বলতেছি না। আবার যখন আপনি যদি ব্যাংকের কথা বলেন, আপনার যদি ইচ্ছা থাকে আপনি কখনো ব্যাংকের এমডি হবেন, ব্যাংকের এমডি হতে গেলে আপনার অবশ্যই মাস্টার্স লাগবে, অনার্স মাস্টার্স দুইটাই লাগবে, বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে পরিষ্কার বলা আছে। তো আমি এই জন্য যেটা বলি যে এখন আমরা যখন সিএ পড়তে আসছি, তাও তো আমি নিজে এমবিএ করে আসছি, যেহেতু পাবলিক ইউনিভার্সিটিতে পড়তাম, সস্তা একটা এমবিএ আমি ছাড়তে চাইনি।
তখন আর্টিকেল শিপের 1 বছর পরে পরীক্ষা দিতে হতো। আপনাদেরকে প্রি আর্টিকেল শিপে একটা লেভেল শেষ করে আসার সুযোগ দিচ্ছে। এত সুযোগ পাওয়ার পরেও যদি আপনারা বলেন যে আমার মাস্টার্স না করে আমি অনার্স করে যাবো, ভাই এত তাড়াহুড়োর দরকার কি? মানে এটা আমার কথা আর কি, মানে মাই পার্সোনাল ভিউ। আরেকজনের ভিউ ডিফারেন্ট হতে পারে। অনেকে তো এ লেভেল ও লেভেল বা এইচএসসি করে সিএ পড়তে আসে। আমাকে জিজ্ঞেস করলে আমি বলি যে এ লেভেল ও লেভেল বা এইচএসসি করে সিএ পড়তে আসা মানে হাতে পায়ে দড়ি বেঁধে আগুনে চাপ দেওয়া। অনেকে হাসে, বাট আমার কাছে এটাই মনে হয় ফ্যাক্ট। আমি অনেককে দেখছি, 2-1 জন যে ব্যতিক্রম হয়ে তাড়াতাড়ি পাস করে যায় না সেটা আমি বলবো না, 2-1টা ব্যতিক্রম কখনো এক্সাম্পল না। আশা করি শামীম আপনি আমার কথা বুঝতে পারছেন। জি স্যার, ধন্যবাদ। But it's your life, you are matured enough, you have to take your own decision. আপনি যেমন আমার মতো লোকজনের কাছে শুনবেন, বাট নিজের চিন্তা চেতনা বা নিজের দোষে ফকির হবে, ঠিক আছে? পরে মনে করেন আমার কথা শুনে করলেন, পরে আমার গালি দিলেন যে স্যার আমার 12টা বাজিয়ে দিল। ডোন্ট ডু দ্যাট। আপনি সবার কথা লজিক্যাল সেটা মনে করবেন, ঠিক আছে? সেটা করবেন। পরামর্শ নেওয়ার জন্য জিজ্ঞেস করেন। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। আর কেউ? স্যার আপনি কি শুধু আমাদের একটা সাবজেক্টেরই ক্লাস নেবেন না অন্য কোনো সাবজেক্টেরও নেবেন? না না না, এইটাই পড়াবো খালি। সব কোর্সের জন্য আলাদা টিচার আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মানে ডিপ্লোমা থেকে আসছি। আমার ডিপ্লোমা মেকানিক্যাল থেকে। আমি এখন বিএসসি করতেছি সেকেন্ড ইয়ারে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। তো স্যার আমার ক্ষেত্রে স্যার ফার্ম থেকে শুরু করে সিএ প্রফেশনটা আসলে কিভাবে আর কি, এটা যদি একটু বলতেন। আপনি একেবারে ট্র্যাক চেঞ্জ করে সিএ পড়ার চিন্তা করলেন কেন? স্যার এটা আসলে আমার আরো একটা ফ্রেন্ড আছে আমার সাথে, তো একই ক্লাসে আমরা আছি দুজনেই। তো স্যার দুজনে একসাথে প্লাস স্যার ফ্যামিলি থেকে একটু বলছি, তো এই জন্য আর কি স্যার। তাহলে তো আপনি ওইটা না করে বিবিএ করতে পারতেন, তাহলে এটার সঙ্গে কিছু কোর্স টোর্স মিলতো। আপনার দুইটা তো ডিফারেন্ট লেখাপড়া। তো সায়েন্সের ছেলে মেয়ে আমি জানি যে এরা সব জায়গায় এসে খুব দ্রুত কোপ করে। একটু হয়তো কষ্ট হবে, বাট চেষ্টা করলে সবই সম্ভব। আমারই এক ছোট ভাই আছে, আমার ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স থেকে পড়ে এসে সিএ করছে, এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো চাকরি করতেছে। তো সদিচ্ছা থাকলে সবই সম্ভব। স্যার আমার ক্ষেত্রে ফার্মে যখন স্যার সার্কুলার হবে বা ফার্ম যখন আমাকে চুজ করতে হবে, তখন স্যার ফার্ম গুলো আমাকে কিভাবে দেখবে স্যার? হ্যাঁ, আপনার যেহেতু একটু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, একটু কোথাও হয়তো একটু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, আবার অনেকে পজিটিভলিও নিতে পারে। মানে এটা আসলে যে ফার্মে যাচ্ছেন সেই ফার্ম কিভাবে নিচ্ছে সেটার উপর নির্ভর করে। এভাবে স্ট্রেট ফরওয়ার্ড বলা যায় না। থ্যাংক ইউ স্যার। ওকে। আর কারো মনে কোনো? আশা করছি ভালো আছেন। হ্যাঁ মানুষ, হ্যাঁ মানুষ। স্যার আমার যেটা কোয়ারি ছিল সেটা হচ্ছে ফার্ম সিলেকশনের বিষয়ে। আমরা সবসময় শুনেছি স্যার বিগ ফোর ফার্ম গুলোতে গেলে সেখানে কাজ শেখার অপরচুনিটি বেশি, বা সেখান থেকে বের হয়ে গেলে দেখা যাচ্ছে যে মাল্টিন্যাশনাল বা ওয়েল রেপুটেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে জব ফ্যাসিলিটিস বা অন্যান্য ফ্যাসিলিটিস গুলো ভালো পাওয়া যায়। তো এখন আমরা যারা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে আছি, এদের দেখা যায় যে আসলে বিগ ফোর ফার্ম বা যারা আছে তারা সেরকম মানে প্রায়োরিটি লিস্টে রাখতে চায় না। সেক্ষেত্রে আমরা যদি টপ 10 ফার্ম বা ফার্ম কতটা ভ্যারি করে বা ফার্ম সিলেকশনের ক্ষেত্রে কি আপনার কথা আমি বুঝতে পারছি। পাস একবার করে গেলে ফার্ম খুব একটা ভ্যারি করে না, বাট খুব স্বাভাবিক। যেমন আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পান আর ন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পান, আপনি নিচে কোথায় পড়বেন আমার বলেন তো? তার অবভিয়াসলি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো যে ভালো ইনস্টিটিউশন থেকে যারা লেখাপড়া করে, যে ফার্ম গুলো একদম বড় বা ভালো ফার্ম, তারা তো তাদেরকে একটু প্রিভিলেজ দেয়। খুব স্বাভাবিক, মানে খুব অস্বাভাবিক কিছু না। দুনিয়ার ধর্মই এটা আমি চেঞ্জ করতে পারবো না। বাট আপনার অন্য ফার্ম থেকে যে ভালো করতেছে না, অন্য ফার্ম থেকে যে ভালো পজিশনে নাই, এটা আপনি বলতে পারবেন না।
বাট সেখানে হয় কি নিজের ডেডিকেশনটা, নিজের হার্ড ওয়ার্কটা একটু বেশি করতে হয়, যে না আমি একটু একদম টপ 4-5টার মধ্যে যেতে পারি না, একটু মিডিয়া করে আসি, সো আমাকে এখানে ইফোর্টটা বেশি দিতে হবে, আমি এখানে যারা শেখার সর্বোচ্চ সুযোগ আমি এখান থেকে ব্যবহার করবো। আপনি যদি নিজেকে গড়ে তুলতে চান এটা কোনো ব্যাপার না। তারপরে যারা এই বড় ফার্মে আছে ক্লাস করতে, যে আইসিবি এদের সঙ্গে পরিচিত হবেন, এদের সাথে গল্প করবেন, নিজে যখন নাস্তা করতে নামবেন তারা ফার্মে কি করে, কিরকম এনভায়রনমেন্ট, কোন ক্লায়েন্টে কিভাবে, ক্লায়েন্টের নাম না বলে ভাই কিভাবে কাজ করেন বা কি কি জিনিস দেখেন, এইভাবে অনেক ভাবে নলেজ শেয়ারিং করা যায়। দেয়ার ইজ লট অফ ওয়েজ, দেয়ার আর লট অফ ওয়েজ। এখন যেটা আপনার লিমিটেশন সেটা তো আপনি মানে অস্বীকার করতে পারবেন না, তাই না? ওটা মেনে নিয়ে আমি কিভাবে আরো ভালো করতে পারি সেই চিন্তা করতে হবে। এখন আমি অমুক ফার্মে অমুক জায়গায় যেতে পারলাম না, একেবারে হতাশ হয়ে সবকিছু ছেড়ে দিলাম, দ্যাটস নট দ্য ওয়ে। এবং অনেকে তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেক কথা বলে, আপনারা জানেন যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সংখ্যা যা আছে তার অর্ধেকের বেশি ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলে মেয়েরাই বেশি পাস করে, কারণ এরাই বেশি সিএ পড়তে আসে। পাবলিক ইউনিভার্সিটি কয়জন পড়তে আসেছিল? আমার ব্যাচ থেকে 15-20 জন আসছিল। সো এইভাবে হিরো মন্ডতায় ভোগা যাবে না, কিছুই করা যাবে না। আমি দেখছি ন্যাশনাল ইউনিভার্সিটির বহু স্টুডেন্ট আছে ওই পাবলিক ইউনিভার্সিটির মানে একদম ঢাকা ইউনিভার্সিটির ভালো স্টুডেন্টের চেয়েও অনেক আগে পাস করছে, এরকম রেকর্ডও আছে, এটাও আমি দেখছি। কিন্তু এটা এরকম নিজেকে আউটলায়ার করতে গেলে, নিজেকে ডিফারেন্ট করতে গেলে ওই সর্ট অফ ডেডিকেশন বা ওই সর্ট অফ ইফর্ট আপনাকে দিতে হবে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, স্যার একটা কথা, হ্যাঁ বলেন। ফার্মের ক্ষেত্রে আপনার কোনটা বেশি প্রেফারেবল হবে, যে নিউ ফার্ম নাকি যেগুলো মানে আপনার র্যাঙ্কে আছে ওগুলো? এভাবে বললে তো স্যার আমার পক্ষে উত্তর দেওয়া কঠিন হয়ে যায়, আমার কারোর খারাপ বলা হয়ে যায়। এগুলো তো আপনাদের বোঝা উচিত তাইয়া, এগুলো তো জেনারেল অবস্থা অ্যাপ্লাই করে বোঝা না, উচিত। বুঝতে পেরেছি, আমি তো বলিনি যে কোনো নাম নেন, জাস্ট বলবেন যে না আপনি দেখবেন, হ্যাঁ আপনি দেখবেন যারা এক্সপেরিয়েন্স তাদের ক্লায়েন্ট বেস বেটার থাকে, বাট অনেক নতুন ফার্মও আছে, অনেক ডাইনামিক, অনেক ভালো করতেছে, অনেক ডাইনামিক লোকজন আসছে। সো ওইগুলোর ওই সব ক্ষেত্রে যে নতুন ফার্ম ডিসকাস করা হবে মধ্যে আপনি দেখবেন তাদের পার্টনার কারা, তাদের ক্লায়েন্ট বেস কেমন, অনেক কিছু কনসিডারেশন আছে। সো নতুন ফার্ম হলে যে খারাপ হবে এমন না, আর ভালো হবে এমন, অনেক ডাইনামিক লোকজন অনেক ভালো ভালো ফার্ম দিচ্ছে। ঠিক আছে তাহিয়া? জি স্যার, আর আমরা কিভাবে বুঝতে পারবো যে কোন ফার্মের সাথে কোন কোম্পানি কাজ করছে? এটা আমরা তো বাইরে থেকে কিভাবে বুঝতে পারবো? হ্যাঁ, বাইরে থেকে বোঝাটা অবশ্য কঠিন। ওই ফার্মে পরিচিত থাকলে বা কোনো না কোনো ভাবে ক্লায়েন্ট বেস তাদের অনেক সময় ওয়েবসাইটে যদি থাকে, কোনো না কোনো ভাবে জানার চেষ্টা করতে হবে। যদিও এটা ডিফিকাল্ট, আপনি যেটা বলছেন ট্রু, ডিফিকাল্ট। এই জন্য নিয়ম হচ্ছে যারা বিভিন্ন ফার্মে আছে তাদের সঙ্গে যোগাযোগ মেনটেন করা, তাদের কাছে শোনা। কারণ একটা ফার্মে যে আছে, যেমন আমার হচ্ছে 2টা ফার্মের এক্সপেরিয়েন্স, আমি এই 2টা একনামিক সম্পর্কে বলতে পারবো। অন্য ফার্ম সম্পর্কে আমার কিছু বলতে গেলে কি হবে, আমাকে গেস করে বলতে হবে, কারণ সেই ফার্মের এক্সপেরিয়েন্স কিন্তু আমার নাই। তো এই জন্য নিয়ম হচ্ছে যারা যে ফার্মে আছে, আপনি কয়েকটা ফার্ম আপনার অনুযায়ী, আপনার রেজাল্ট, আপনার ইউনিভার্সিটির গুডউইল এটাও, বা আপনার এডুকেশনাল ইনস্টিটিউটের স্ট্রেংথ এটা অনুযায়ী আপনি কোন ফার্মগুলোতে যাওয়ার রাখেন, যোগ্যতা রাখেন, সেই অনুযায়ী কয়েকটা ফার্ম সিলেক্ট করে সেখানে যারা আছে তাদের কাছে বিভিন্ন ফার্মের প্রোজ এন্ড কনস গুলো জেনে দেন যাওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার অনার্সে কত পয়েন্ট পেলে একটা ভালো ফার্মে জয়েন করা যাবে স্যার? 3.5 এবং পেলে তো খুবই ভালো। অনেক জায়গায় 3.67 এর নিচে নেয় না, এরকম ফার্মও আছে।
আচ্ছা, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হাইয়েস্ট কেমন জিপিএ হয়? যারা ফার্স্ট হয় আমাকে একটু বলেন তো, তো কারো ধারণা আছে? 4 out of 4 হয়। তাহলে 4 out of 4 যদি হয়, এটা তো আমি ফার্স্ট শুনলাম কেয়ার কাছে, তাহলে অন্যদের রেজাল্ট এত খারাপ কেন? আমি 2021 টেস্ট করছি, আমার কাছে হাইয়েস্ট ছিল হচ্ছে 6.3। 6.3 তো দ্যাটস গুড ওয়ান। তাহলে এই যে 3 পয়েন্ট সামথিং, তার মানে তো আমরা আজকে তো কে আমার পুরো ধারণাই চেঞ্জ করে দিল। 4-এ 4ও পায়, তার মানে তো আপনারা লেখাপড়া করেন না, তাদের রেজাল্ট খারাপ। ওরকম দেখা যায় ক্লাসই করে না, আই গেস। হ্যাঁ, তাইলে তো হবে না। যেমন আমরা অনেকে মনে করে কি যে ইউনিভার্সিটিতে যে স্যাররা পড়ায় তারাই কোশ্চেন করে, তারাই খাতা দেখে কত সহজ। আমার মনে আছে একটা কোর্সে আমাদের এক টিচার 29টা বইয়ের 99টা চ্যাপ্টার পড়াইছিল। বুঝতে পারছেন? 29 বুকস, 99 চ্যাপ্টার্স ফর অন কোর্স। এবার ফাইনাল পরীক্ষা দিতে যাই দেখি কি, এমনি তো কি মনে ছিল আল্লাহ ভালো জানে, যাই দেখি যে উনি যা পড়াইছে তার থেকে সর্বোচ্চ 40-50% কোশ্চেন করছে, বাকি প্রশ্ন কোথা থেকে করছে উনি ভালো জানেন। এইরকম উল্টাপাল্টা কোশ্চেন করে যেটা লাভ হয়েছে, ওইখান থেকে 4 বছরের বিবিএ, 1 বছরের এমবিএ, যে ফ্রি হ্যান্ড লেখা শিখছি, একটা প্রশ্ন বানিয়ে লেখা শিখছি, এইটা সিএ তে খুব কাজে দিছে। যে উল্টাপাল্টা কোশ্চেন আসলে কেমনে লিখতে হয় এটা ভালো বুঝি। লেখাপড়া করবেন না, ক্লাস করবেন না, আবার বলবেন জাতীয় ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করে না, এটা তো তোর নিজের উপরে দোষ। আমি তো 4-এ 4 পাওয়া যায় এটা তো আমি জানতামই না। মেইনলি শুনছে যে এখানে আইসিএফ এর একটা শাখা আছে, ওইখানে কি আমাদের কোনো জব অপরচুনিটি থাকবে সিএ পাস করতে পারলে? কোথায়? লন্ডনে। না, আইসিএবি শাখা আছে, এখানে তো চাকরি না, ওইখানে কি আছে আমি ঠিক জানি না। আইসিএবি শাখা আছে মনে হয় ওইখানে, ওই যে এক্সাম টেক্সাম নেয়, ওইখানে আপনি কি চাকরি করবেন? সিএ করতে পারলে বিদেশে কোনো অপরচুনিটি আছে? সেটা নিয়ে তো কথা বললামই, আমাদের অনেকের সঙ্গে এমইউ আছে, আমাদের অনেক মেম্বার ইউকে তে আছে, কানাডাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, নিউজিল্যান্ডে আছে, আমেরিকাতে আছে, বিভিন্ন জায়গায় আছে, মিডল ইস্টে আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার নাম আক্তার হোসেন, আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএমবি কমপ্লিট করছি স্যার। স্যার আমি একটা ফার্মে আছি মৌসুমীতে, আমার 6 মাস হয়েছে, অলরেডি আমি 3টা অডিট করছি। তো স্যার আমি তো অনার্স মাস্টার শেষ করে ফেলছি, আমার অনেক ফ্রেন্ডরা জবে ঢুকে গেছে অলরেডি, আর আমার বাড়িও সিলেটে। আমার ফ্রেন্ড বন্ধু যারা ছিল তারা বাইরে চলে গেছে। তো আমার ফ্যামিলি প্লাস সোসাইটি থেকে তাদের এক্সপেকটেশন এটাই যে এই বয়সে পড়াশোনা করতেছি, জব করতেছি না, আরো 3 বছর পড়তে হবে। তো এটা নিয়ে স্যার একটা ডিপ্রেশন কাজ করে যে আসলে আরো 3টা বছর পড়াশোনা করা লাগবে। ফ্যামিলিরও তেমন একটা সাপোর্ট আছে বলে মনে হয় না এরকম। এই মুহূর্তে যদি এখন এটা তো বোঝার বা বোঝানোর দায়িত্ব আপনার। যেমন দেখেন, আমার কথাই যদি বলি, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, গ্রাম থেকে আসছি। আমার যখন বিবিএ শেষ হয়, বিবিএ না এমবিএ শেষ হয়, তখন আমি সিএ পড়তে চাইলাম, যেহেতু দেখলাম ডিপার্টমেন্টের টিচার হলাম না, খুব খারাপও লাগলো যে না সিএই পড়বো। তো বাড়িতে ফোন দিলে আমার মা বলে যে বাবা আমরা আর কত কষ্ট করবো, তুই আর কত পড়বি, ঠিক এইভাবে আমাকে বলছিল, আমার আজও মনে আছে, আমার বই লিখছি তো। এখন আমি শুধু তাকে বলছিলাম যে আজকে আমি চাকরি করব, 2 দিন পরে তোমরা আমার জন্য মেয়ে দেখা শুরু করবা, ছেলেকে বিয়ে দিতে হবে, ছেলেকে বিয়ে দিবা, আমি যে চাকরি করে যে টাকাটা পাবো আমার নিজের সংসারই চলবে না। তখন বিসিএস যারা দিত তারা বেতন পাইতো 7-8 হাজার টাকা মাসে। আমি 2006 সালের কথা বলবো, 7 থেকে 8 হাজার টাকা বেতন পাইতো, বেতন তো পরে বাড়লো। এখন তোমাদের মানে আমারই চলবে না, তোমাদের দেখবো কি? এরপরে তোমরা বলবে কি ছেলেকে এত কষ্ট করে মানুষ করলাম, ছেলে এখন বাবা মারে দেখে না।
আমি যেহেতু খুব জিদ ছিল যে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট সত্ত্বেও ঢুকলাম না বা ঢুকতে পারলাম না, তো আমার ইচ্ছা ছিল যে আমি, মানুষ বলে সিএ পাস করা কঠিন, আমি একবারই পাস করতে চাই। একবার তো পাস দুই একজন তো করছে। তো আমি শুধু বললাম যে আমাকে তোমরা 3 বছর সময় দাও, আর বেশি দেওয়া লাগবে না, 3 বছর সময় দাও, তারপরে যদি আল্লাহ রহমত করে তো দেখবো যে লাইফের পিছনে ফিরে তাকানো লাগবে। এখন আমার মা 5 টাকা চাইলে আমি তাকে 5,000 টাকা দিতে পারি, যেটা আমি করছি। এখন আপনার যদি ওই এলাকার কালচার এরকমই হয়, আপনি যদি আপনার ফ্যামিলিকে বুঝাইতেই না পারেন এবং আপনি যদি এটা ফ্রাস্ট্রেটেড হয়ে যান, তাহলে তো আপনি ভালো কিছু করতে হবে আপনার মধ্যে। তো তাহলে এখন আরো ওই জোরটা থাকতে হবে, ওই ফায়ারটা থাকতে হবে, না আমি 3 বছরের মধ্যে একটা কিছু করবো। আর না হলে যদি আপনি এরকম করে নিজের মধ্যে ফ্রাস্ট্রেটেড হয়ে যান, তাহলে আপনার উচিত প্রফেশন গো ফর এ জব। এই ছেলেটা সমস্যা কি, বারবার আনমিউট হয়ে যাচ্ছে। স্যার ডাক্তার বোঝা গেছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কেউ কিছু বলতেছিলেন নাকি? আর এই ছেলেটা সমস্যা কি, বারবার আনমিউট হয়ে যাচ্ছে, কি বাসটাসের মধ্যে আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ল নিয়ে পড়তেছি, আমি এখন ফাইনাল ইয়ারে আছি। তো আমি চাচ্ছিলাম যে আমি মাস্টার্স কমপ্লিট করতে করতে প্রি আর্টিকেলশিপটা কমপ্লিট করার জন্য দেন ফার্মে জয়েন করার জন্য। তো এই ক্ষেত্রে আমি কোন কোন বিষয়ে ফোকাস দিলে আমার জন্য মানে এই সিএ পাস করা বা সিএ এর পথ চলাটা সহজ হবে? আপনি ল থেকে এদিকে আসতে চাচ্ছেন কেন? ল তো তার মেইন হচ্ছে আমার এসএসসি এবং হচ্ছে ইন্টার, এই দুইটাই হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডের ছিল, কিন্তু কপালে মানে ওই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে ল চলে আসে। তো এই কারণে বাধ্য হয়ে 4 বছর 5 বছর ল পড়তে হচ্ছে, কিন্তু ল এর মধ্যে আমার অ্যাকচুয়ালি কোনো ইন্টারেস্ট নেই, সেই জন্য স্যার সিএ তে ভর্তি হওয়া। হচ্ছে আপনি যেটা করতে পারেন, এই আর্টিকেলশিপ তো দেখতেছেনই, আপনার যেটা করতে হবে, যদি আপনার এসএসসি ইন্টারমিডিয়েট যেহেতু কমার্স ছিল, তাহলে তো অ্যাকাউন্টিং এর বেসিক জ্ঞান আপনার অলরেডি আছে। আপনি প্রি আর্টিকেলশিপটা শেষ করেন, তারপরে আপনি এমনও করতে পারেন চাইলে, যদিও আমি এটা বলবো যে পাবলিক ইউনিভার্সিটি আমার মনে হয় লয়ের মাস্টার্সটা করা উচিত, বা অন্য কোনো জি স্যার, আমি এলএলএম টা করা অবস্থায় প্রি আর্টিকেলটা শেষ করতে চাচ্ছি, মানে এলএলএম এর পরে আমি ফার্মে জয়েন করতে চাচ্ছিলাম। তো এই ক্ষেত্রে মানে আমি কোন বিষয়গুলোকে আমার মানে ইম্পর্টেন্স দিতে হবে আমার সিএ এর পথ চলাটাকে সহজ করার জন্য? এই যে আইএফআরএস টা একটু পড়তে পারেন, আইএসএ গুলো একটু দেখতে পারেন, ট্যাক্স এর বই একটু পড়তে পারেন, বিশেষ করে এক্সেলটা একটু ভালো করে শিখতে পারেন কম্পিউটারের, এগুলো আপনাকে হেল্প করবে। জি স্যার, থ্যাংক ইউ। স্যার কেউ যদি অনার্স এর টাইমে যদি প্রি আর্টিকেল শেষ করে ফেলে, তাহলে কি তার এরপর অনার্স এর পরে কি এমবিএ করা উচিত বা মাস্টার্স করা উচিত, নাকি এরপরেই তার ফার্মে জয়েন করা উচিত? আপনার এই মতে? প্রশ্নের উত্তর অনেকবার দিলাম তো। জি স্যার, ওটা স্যার ও ছিল হচ্ছে স্যার ওই ধরেন এমবিএ করতেছে কিন্তু প্রি আর্টিকেল শেষ করে নাই, বললাম স্যার ধরেন অনার্স এ প্রি আর্টিকেল শেষ করে ফেলছে ফার্স্ট লেভেলটা, সার্টিফিকেট লেভেল, ওই ক্ষেত্রে এটা যেটা হতে পারে, মনে করেন আপনি যদি একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হন, পাবলিক ইউনিভার্সিটিতে আমরা কিন্তু এমবিএ টা করি অনেক সস্তায়, প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু অনেক টাকা খরচ হয়। সো আমি মনে করি কেউ যদি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়, তাহলে তার এমবিএ টা করে আসা উচিত। আদার দ্যান দ্যাট যদি হয়, তাহলে অনার্স এর পরে আসা উচিত। স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ন্যাশনাল হলেও যদি সে মাস্টার্স বা পরে চিন্তা করে যে না আমি ভালো কোনো জায়গা থেকে এমবিএ করবো, তাহলে আসা উচিত, কিন্তু ওই ন্যাশনাল থেকে এসে আর্টিকেলশিপ নিয়ে আবার মাস্টার্স করা উচিত না, তাহলে কিন্তু 2 নৌকায় পা দিয়ে সে কিছুই করতে পারবে না। এরকম করে আমি অনেক ছেলে মেয়েকে নষ্ট হয়ে যেতে দেখছি। এই কাজ করা যাবে না, হয় মাস্টার্স করলে এখনই করে আসতে হবে, আর না হলে বাদ দিয়েছি তো বাদ, পরে যখন পারি করে করবো, না করলে না করবো, এরকম স্ট্রং ডিটারমিনেশন নিয়ে আসতে হবে। স্যার এখন তো স্যার দেখা যায় যে চাকরি করা অবস্থায় অনেকে মাস্টার্স করতেছে, মানে 2-3 বছর পরেও করা যায়। সেক্ষেত্রে যদি আমরা অনার্স বা আমাদের আর্টিকেলশিপ এগুলোতে শেষ করে
শুধু পরীক্ষা দেওয়ার জন্য আসে, দেখি আর কি আমাদের ক্যাম্পাসে যে পরীক্ষা দেওয়ার জন্য অনেক বড় ভাই শুধু আসে, পরীক্ষার দিন আসে বা কয়েকদিন থাকার বই করে। তা আমরা তো স্যার চাইলে আমরা এটা করতে পারি, তাই না স্যার? অথবা প্রাইভেটে কোন এরকম ভালো প্র্যাকটিস কি আপনি এদিকে সিএও করতেছেন আবার মাস্টার্স দিচ্ছেন? এটা ঠিক না। এটা করে 2 নৌকায় পা দেওয়া হয়, কিছুই করতে পারে না। আমি তো বলছি, আমি অনেক স্টুডেন্টকে দেখছি 1 বছর বাঁচাতে যেয়ে 10 বছর পিছনে পড়ে যায়। মাস্টার্স করতে চাইলে এখনই করে আসেন, না হলে লিভ ইট, সিটিএ করেন, পরে খুব অনেক পরে ইচ্ছা হলে করবেন, না হলে করবেনই না। এরকম ডিটারমিনেশন থাকা উচিত, এই মাঝামাঝি অবস্থায় থাকা উচিত না। তো আমরা শেষ করি নাকি? অনেক রাত হলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, মেয়েদের ক্ষেত্রে ফার্মে কাজ করার ক্ষেত্রে হচ্ছে কি কি চ্যালেঞ্জেস আসছে? মেয়েদের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে ওরকম চ্যালেঞ্জ নাই। সব ফার্মে মেয়েদেরকে একটু এক্সট্রা কেয়ার করার চেষ্টা করা হয়, ঢাকার বাইরে পাঠানো হয় না। বাট ফিল্ড ওয়ার্ক করতে গেলে, বিভিন্ন জায়গায় যেতে গেলে, বিভিন্ন ক্লায়েন্ট, ঢাকা শহরে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লায়েন্টে যেতে হয়, এগুলোর জন্য তো মানসিক প্রস্তুতি থাকতে হবে যে ঢাকা শহরে যে কোনো প্রান্তে, উত্তরাতেও আমার ক্লায়েন্ট থাকতে পারে, পুরান ঢাকাতেও আমার ক্লায়েন্ট থাকতে পারে, ওই যে 100 ফিটে ইউনাইটেড গ্রুপেও আমার ক্লায়েন্ট থাকতে পারে, এদিকে ধানমন্ডি এদিকেও থাকতে পারে। মানে সব দিকের একটা মেন্টাল প্রিপারেশন রাখা যে আমি চুজি হয়ে আমি এই ফার্মের আশেপাশে যারা কাজ করবো না, খালি ক্যাশ ইনসেন্টিভ নিয়ে কাজ করবো। ক্যাশ ইনসেন্টিভ নিয়ে তো খালি কাজ করলে তো কিছু শিখবে না, খালি একটা জিনিস শেখা হবে। সো এই জাতীয় চ্যালেঞ্জ এর জন্য আগে থেকে রেডি থাকা উচিত। বা মাঝে মাঝে ওভার স্টে করতে হয়, আমরা চেষ্টা করি মেয়েদের যত কম ওভার স্টে করানো যায়, কিন্তু যখন খুব রিপোর্টের ডেডলাইন পড়ে যায় তখন অনেক সময় 8টা 9টা পর্যন্ত 10টা পর্যন্ত কাজ করতে হয় বাধ্য হয়ে আর কি। বাট ইট ইজ ভেরি রেয়ার কেস, সবসময় না। স্যার, মেয়েদের পর্দা নিয়ে কোনো সমস্যা আছে? আমার ফার্মে নাই, অন্য ফার্মে জানি না। যেমন মেয়েদেরটা জানি না, ছেলেদেরটা জানি। এই টপ লেভেলের যে ফার্ম গুলো আছে, প্রথম 2-4-5টা ফার্মে, শুধু আমার ফার্ম বাদে বা আমার ফার্মের যে একটা ফার্ম বাদে ম্যাক্সিমাম ফার্মে এটা অ্যালাউ করে। যেমন আমার এইসে আপনি পাঞ্জাবি পরে স্টুডেন্ট হতে পারবেন না, অ্যালাউ করে না তারা। এটা তাদের ফিলোসফি, এটা তাদের পলিসি। মেয়েদের ব্যাপারটা আমি জানি না, ছেলেদের ব্যাপারটা জানি। স্যার, দাড়িতে কি কোনো সমস্যা করে? দাড়ি আর রেসের কি অবস্থা আমি জানি না, দাড়ি রাখতে দেয় কিনা আই ডোন্ট নো। প্রবলেম করলেও করতে পারে, বাট আমার ফার্মে এই জাতীয় সমস্যা। কি আমরা শেষ করি? আর কারো মনে কোনো প্রশ্ন আছে? যে প্রশ্ন করছে সে আর দয়া করে প্রশ্ন করবেন না, এক একজন মনে হয় কয়েকবার করে প্রশ্ন করছে। আমি একটা লাস্ট কথা বলতে চাচ্ছি। আমার এখানে রোল আসছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা আসে না, তাহলে একটু এইটা নিয়ে আমি বলতে পারবো না, এটা আপনাকে ওই অফিস ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। আই হ্যাভ নো আইডিয়া। তো ঠিক আছে, আপনাদের অনেক প্রশ্ন শুনলাম, অনেক কিছু শুনলাম, বাট সিএ পড়তে আসতে হবে খুবই স্ট্রং ডিটারমিনেশন নিয়ে। বারবার হোঁচট খেতে হতে পারে, তারপরেও দাঁড়িয়ে আবার পথ চলতে হবে, পিচ্ছিল রাস্তা। বাট পথের শেষে যখন চলে যাবেন, পৌঁছে যাবেন গন্তব্যে, তখন লাইফ অন্যরকম হয়ে যাবে। আর অন্যরকম হয়ে যাবে মানে আপনাকে কেউ বসে বসে টাকা দিবে না, এটা মাথায় রাখবেন যে 6 ডিজিটের স্যালারি পাবেন আর বসে বসে আরামে চাকরি করবেন, তাও আবার কিন্তু হবে। ঠিক আছে, আপনাকে 1 লাখ টাকা দিলে সে তো অন্তত আপনাকে দিয়ে 10 লাখ টাকা ইনকাম করবে না মাসে, তাহলে আপনাকে 1 লাখ টাকা কেন দিবে, এটাও মাথায় রাখতে হবে। পরে বলবেন যে স্যার টাকা তো ঠিকই দেয় কিন্তু খাটাই তো অনেক, তা না খাটিয়ে আপনাকে এমনি এমনি টাকা দিবে। তো সব ধরনের প্রিপারেশন নিয়ে কিন্তু এখানে আসতে হবে। এটা এলাম দেখলাম জয় করলাম এমনও না, আবার খুব আরাম প্রিয় মানুষ হইলেও এখানে আসা উচিত না যে পাশ করার পরে আমি খুব আরামে থাকবো মানে আপনাকে চ্যালেঞ্জ দিতে হবে। আপনি যেমন কষ্ট করবেন, একজন মাসে 50,000 পায়, আপনি পাবেন 5 লাখ। 5 লাখের চ্যালেঞ্জ তো আপনাকে নিতে হবে। 5 লাখ পাবেন মানে 5 কোটি টাকা চ্যালেঞ্জ নিতে হবে আপনার। স্যার, এখানে কি ওয়ার্কিং আওয়ার কি লিমিটেশন নাই স্যার, যে 8 ঘন্টা কি 9 ঘন্টা?
এইটা কোম্পানি টু কোম্পানি ডিফার করে। অনেক কোম্পানির মালিকরা আছে সকালবেলায় অফিসে যায়, সেখানে বেশি ওভারস্টে করা লাগে না। অনেক প্রাইভেট কোম্পানির আছে মালিকরা বিকাল বা সন্ধ্যার সময় তার অফিসে ঢুকে, সে চিন্তা করে না যে আমার এমপ্লয়িটা সকাল থেকে আসতে। সো সেই জাতীয় কিছু কোম্পানিতে অনেক সময় 8টা-10টা বেজে যায় প্রায়। ইট ডিপেন্ডস, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। নর্মালি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো 6টা-7টার আগে বের হওয়া খুব টাফ। স্যার শুক্র শনি তো অফ থাকে আমার তাহলে একজন। শুক্র শনি তো সবার অফ না, শুক্র ম্যাক্সিমাম প্রাইভেট লিমিটেড কোম্পানিতে শনিবার খোলা। অনেকের ইয়ে থাকে অল্টারনেট শনিবার, 2টা শনিবার খোলা 2টা শনিবার বন্ধ, আবার অনেকের আছে শনিবার বন্ধ। বাট শনিবার সব প্রাইভেট কোম্পানিতে বন্ধ না। তো ঠিক আছে, আমরা শেষ করি নাকি? আসসালামু আলাইকুম স্যার, ছোট একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার পাবলিক ইউনিভার্সিটি থেকে স্যার বিগ 4 এ অ্যাপ্লাই করার জন্য বা জয়েন করার জন্য স্যার 3.60 বা 70 লাগে স্যার। তো স্যার আমি এখন 3rd ইয়ারে আছি স্যার, আমার 3.60 আছে আর কি স্যার। তো এছাড়া স্যার আদার্স কোনো রিকোয়ারমেন্ট বা এডিশনাল কোনো রিকোয়ারমেন্টস লাগে কিনা স্যার? না, এরকম রেজাল্ট থাকলে আশা করা যায় আপনি পাবেন। আর স্যার আপনার লাক তো একটা ফ্যাক্টর। জি স্যার। স্যার রিটেনের জন্য স্যার আলাদা কোনো প্রিপারেশন নিতে হয় কিনা স্যার? এইখানে এখন তো ফার্ম টু ফার্ম ভ্যারি করে, অনেক সময় অনেক জায়গায় ফ্রি হ্যান্ড এসে লিখতে দেয়, প্যারাগ্রাফ লিখতে দেয়, কেউ অ্যাকাউন্টিং এর কোশ্চেন করে, কেউ ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের কোশ্চেন করে। খুব কঠিন কিছু আসে যে পরীক্ষায় তা না, মোটামুটি ইয়ে থাকলে পারা যায়, জ্ঞান থাকলে পারা যায়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আর কারো কিছু বলার আছে? আমি তো শেষ করতে যাচ্ছিও শেষ করতে পারতেছি না। বাট আমি কাউকে বঞ্চিত করে ক্লাস শেষ করতে চাই না। স্যার আর কোশ্চেন নেই স্যার। তো ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমরা একদম ফুল সুইং এর লেখাপড়া শুরু করবো। হ্যাঁ, এখন এই যে ক্লাস না করে আপনাদের কোশ্চেন নিলাম, এখানে আপনাদের লাভ হলো না লস হলো সেটা বলেন, তাহলে পরে ক্লাস থেকে এটা বাদ দিয়ে দিব। অনেক ভালো হয়েছে, অনেক কিছু জানা গেছে, অনেক কিছু বুঝতে পেরেছি, শিখতে পেরেছি, এটা আরো ভালো হয়েছে। তো ঠিক আছে, তার মানে এটা কন্টিনিউ করা যাবে, বুঝছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ।